নজর রাখতেই হবে, কারণ শীতের উত্তরবঙ্গেও রাজনীতির পারদ চড়ছে। একদিকে যেমন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা, অন্যদিকে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে উত্তরবঙ্গের 5 জেলায় একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। 5 দিনে 7 জেলায়, তার মধ্যে কোচবিহার যেমন রয়েছে, তেমন রয়েছেন শিলিগুড়ি, রায়গঞ্জ। একাধিক প্রশাসনিক সভা রয়েছে। উত্তরবঙ্গ ঠিক কোন কোন জায়গায় গুরুত্ব দিতে চাইছেন তিনি, কোন কোন জায়গায় কি বার্তা দেবেন তিনি? আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি, সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5 দিনের এই সফর, তার কারণ উত্তরবঙ্গে ঠিক যে যে জায়গায় খামতি রয়েছে, এতদিন হোমওয়ার্ক করার পর তৃণমূল আগের নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করে ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, ঠিক সেই সব জায়গায় সভা করবেন। কিভাবে দেখছো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখান থেকে সভা শুরু করতে চলেছেন সেটা হচ্ছে কোচবিহার। লোকসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে যে কোচবিহার 2019 থেকে রাজনৈতিকভাবে ভীষণ আকর্ষণীয় একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। 2019-এ তৃণমূল কংগ্রেসের ফল এই লোকসভা কেন্দ্রের মধ্যে যা ছিল 2021-এর ক্ষেত্রে তা অনেকটা বদল হয় এবং পরবর্তী সময় দিনহাটা তুমি জানো যে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে, তাকে ঘিরে তৃণমূল কংগ্রেস এই জেলাতে অন্তত তাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করে। বহু সময় অন্তত বিগত 2 বছরগুলোতে দেখতে পাওয়া গেছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কোচবিহারের যে রাজনৈতিক যে বিষয় সেটা সরগরম থাকে। নিশীথ বনাম উদয়ন বা কখনো তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির যে লড়াইয়ের প্রেক্ষিত সেটা এই জেলার ক্ষেত্রে অনেকটা বেশি করে রয়েছে। এবং এই জেলাতেও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করছিলেন হাসিমারা থেকে, তখনও সন্ধ্যাবেলা রাস্তার দুধারে যে সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছিল, তাতে দাঁড়িয়ে উত্তরবঙ্গের তৃণমূল নেতারা অনেকেই বলছেন, কোচবিহারের তৃণমূল নেতারা অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা এবং মানুষের প্রতি যে জনসমর্থনের যে জায়গা, তারা সেটা 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বুঝিয়ে দিতে চান। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা বুঝিয়ে দেওয়ার অঙ্ক হিসেবে এই জেলার ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকে সেটা হচ্ছে রাজবংশী ভোট। রাজবংশী ভোট একটা ফ্যাক্টর। এই উত্তরের জেলাগুলোকে মিলিয়ে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে 30টা মোট রাজবংশী বিধানসভা কেন্দ্র রয়েছে এবং যদি 2021-এর নির্বাচনী ফলাফল দেখো তাহলে তার মধ্যে 9টির ক্ষেত্রে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের রয়েছে, বাকিদের ক্ষেত্রে হচ্ছে বিজেপির রয়েছে। যদিও ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস এই বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন পরিষেবা বা তাদের যাতে সুবিধা হবে সেই ধরনের কর্মসূচি নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রাসমেলা ময়দানে যে সভা করতে চলেছেন, সেই সভার মধ্যে দিয়ে উত্তরবঙ্গের একাধিক কর্মসূচি, বিশেষ করে কোচবিহার কেন্দ্রিক যে কর্মসূচির বিভিন্ন ঘোষণার পাশাপাশি তিনি যেটা রাজবংশীদের জন্য বিশেষ করে হচ্ছে তাদের যে একাধিক বিদ্যালয় পঠন পাঠনের যে বিষয়, সেটাকে তিনি গুরুত্ব সহকারে সেখানে তিনি ঘোষণা করতে চলেছেন। ফলে এক্ষেত্রে রাজবংশী ভোট ব্যাংক যেটার দিকে বিজেপি চেয়ে থাকে, বারবার অমিত শাহ এসে তিনি এখানে সেই রাজবংশী ভোট ব্যাংকের কথা মাথায় রেখে একাধিক কথা বলেছিলেন, যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল তা কোনো কিছু বিজেপি ছুঁয়ে যেতে পারেনি। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, যদিও প্রশাসনিক সভা, তবে যেহেতু 2024-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে ডেভেলপমেন্টের কাজগুলো করেছিল সেগুলোকে সামনে রেখে নির্বাচনী প্রচারের ইস্যু সাজিয়ে তারা প্রচারের ক্ষেত্রে এগোতে চলেছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকের সভা থেকে তিনি ঠিক কী বার্তা রাখেন এবং যে প্রকল্পগুলো ঘোষিত চলেছে, যা চালু হতে চলেছে, তা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে সব মিলিয়ে দেখতে গেলে কোচবিহারের মতো জায়গায় রাজবংশী ভোটের একটি ফ্যাক্টর, সেই আবেগকে সামনে রাখা এবং দ্বিতীয়ত উত্তরের মানুষের পাশে আছে এই বার্তা দেওয়ারও চেষ্টা করা হয়। তার কারণ বিভিন্ন সময় দাঁড়িয়ে এই উত্তরের জমি থেকে দাঁড়িয়ে বিভিন্ন সময় উঠে এসেছিল রাজ্যভাগের প্রসঙ্গের কথা, যার কড়া বিরোধিতা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল। ফলে এই উত্তরের জেলাগুলোতে সফর করতে গিয়ে আজকে কোচবিহারের মতো জায়গা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যেখান থেকে সভা শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতনু, ধন্যবাদ আবির। উত্তরবঙ্গের 5 জেলা, দক্ষিণবঙ্গের 2 জেলা, মোট 7 জেলা জুড়ে কর্মসূচি 5 দিন ধরে লাগাতার এই যে কর্মসূচি চলবে। সেখানে জলপাইগুড়ির কথা যদি আমরা দেখি, জলপাইগুড়িতে যেখানে সভা হবে, সেই জলপাইগুড়িতে রাজগঞ্জের বিধায়কের গাড়িতে হামলা। তার কারণ বিধায়ক খগেশ্বর রায় তিনি যাচ্ছিলেন, তিনি দেখতে গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যেখানে সভা করবেন সেই সভাস্থল পরিদর্শন করছিলেন। ফিরছেন যখন, সেই সময় তার গাড়িতে হামলা, অর্থাৎ তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তার দেহরক্ষী আক্রান্ত, আহত। কারা করলো? বিজেপি আর কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। 7:20 সময় তখন গাড্ডা কুন্ড বাগানে হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক, আমাকে বোধহয় অ্যাটাক করার চেষ্টা করছিল। মানে ভাগ্যিস আমি সামনে থাকি,
এটা করে লাগছে পিছনে আমার শুভেন্দু সরকার আছে, হ্যাঁ, ওর পিছনে কাজ হয়, কাজটা ভেঙে পুরা হয়ে গেছে, হ্যাঁ, ওর কিছু ইয়ে লাগছে, চোট লাগছে। আমার যেটা মনে হয় বিজেপি এবং কংগ্রেস মিলিতভাবে যৌথভাবে তার একটা চক্রান্ত সৃষ্টি করে। আমি ভাবলাম এমন ঢিল মাঝের মধ্যে কি না গুলগি, আমি আতঙ্কিত জীবনে হয়নি। সিপিএম এর আমলে ভয় পাইনি, বিজেপি আমলে ভয় পাইনি, আমি আতঙ্কে কোনো ভয় নেই। বিজেপি কংগ্রেস একসঙ্গে মিলে কাজ করেছে, বিধায়ক তো সেই অভিযোগই করছেন। তাহলে বিজেপি আর কংগ্রেস নেতারা কি বলছেন শুনুন। বিজেপি এরকম ঘটনাকে কোনোদিনও সমর্থন করে না, বিজেপি এই রাজনীতি করে না। এই ঘটনা ঘটেছে তাদের গোষ্ঠী কোন্দলের প্রকাশ। এটা এর আগেও আমরা দেখেছি দুই গোষ্ঠীর মধ্যে তুতু ম্যামে অনেক হয়েছে, অনেক মারামারিও হয়েছে, অনেক সভাও ভণ্ডুল হয়েছে। তাই উনাদের মধ্যেই এই সমস্যা চলছে। আগামী দিনে দুজনই লোকসভা ক্যান্ডিডেট নাকি দাবিদার শুনছি। নিজেরা টিকিটের জন্য হয়তো কে কত বড় নেতা নাটক করেছেন, অথবা তাদের এক গোষ্ঠী তার উপরে আক্রমণ করেছে। বিজেপি এরকম নোংরা রাজনীতির উপরে বিশ্বাস করে না এবং সমর্থনও করে না। কংগ্রেসের কর্মীরা কেউ কাউকে আক্রমণ করে না, সুতরাং এটা একদম মানে বেসলেস একটা অভিযোগ তিনি করেছেন। তবে আসলে এই বিধায়কের সঙ্গে জনগণের সংযোগ নেই, মানুষ তাকে কাজের মধ্যে পায় না, তার ফলে মানুষের এটা গণরোষের প্রতিফলন, এর বাইরে কিছু নয়। অথবা এটা বিধায়ক যেই দলের প্রতিনিধি সেই দলের এত গ্রুপ, এত লবি, এটা ওদের অন্তর্দলীয় কোন্দল, এটা ওদের নিজেদের মধ্যে লড়াই, এর বাইরে কিছু নাও হতে পারে।